এই প্রশ্নটা প্রায় পাচ্ছি যে ডিপসিক কি আসলেই ভালো কিনা। এটাও ঠিক যে আমরা আসলে অনেক কিছু শুনছি যে ওপেন এআই থেকে ডিপসিক অনেক কিছু নিয়েছে বা ওপেন এআই থেকে অনেক কিছু চুরি করেছে, এই ধরনের অনেক ধরনের কথাবার্তা শুনছি। কিন্তু আসলেই ডিপসিক কি ভালো কিনা, আসলে এই ব্যাপারটা যদি সত্যিকার অর্থে যদি আমরা ডিগিন ডিপার করি, ব্যাপারটা হচ্ছে যে ডিপসিক R1 ইজ ফুললি ওপেন সোর্স। তার হচ্ছে কি আমরা তাদের প্রতিটা কোড কিন্তু অনলাইনে দেখতে পাচ্ছি, প্রতিটা তাদের যে বিলিয়ন প্যারামিটারের যে মডেলগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি অনলাইনে, এবং তাদের কোডগুলো দেখতে পাচ্ছি, এবং তাদের রিজনিং, তারা কীভাবে রিজনিংগুলো করছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার হচ্ছে কি আমরা একদিকে ক্লোজ সোর্স ওপেন এআই, এবং ওপেন এআই থেকে আসলে কী চুরি করেছে সেটাও একটা বড় ব্যাপার। আর একটা হচ্ছে কি ডিপসিক আসলে কীভাবে কাজ করছে, এবং ওয়াই ডিপসিক ইজ সো পাওয়ারফুল। শুধুমাত্র কস্টের ব্যাপারটা না, মানে ডিপসিক আসলে কেন ভালো সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা এসছে। তবে এটা ঠিক যে আমি যেহেতু কোল্ড ফিউশন কাইন্ড অফ লাইক আমি কোল্ড ফিউশন অনেক দিন ধরে দেখি, এবং কোল্ড ফিউশন এই ব্যাপারে কিছুটা ডিস্টিলেশন নিয়ে এসছে। তো আমি আসলে আজকে বলতে চাই যে কেন ডিপসিক ভালো, আর ডিপসিক কিভাবে তাদেরকে ভালো করেছে ওপেন এআই থেকে, এবং সামনের ফ্রন্টিয়ারে কি হবে সেটা নিয়ে অনেকগুলো অংশ আমি এখানে কাভার করবো। তবে এটা ঠিক যে আমি ডিপসিকের যে বেসিক অংশটাতে তারা আসলে তাদের মডেলকে ভালো করেছে রিএনফোর্সমেন্ট লার্নিং, মানে নিজে থেকেই নিজেকে আবার ট্রেন করে। এবং এখানে কয়েকটা ব্যাপার আমরা দেখেছি যে মিক্সার অফ এক্সপার্ট মডেলিং, যেখানে ওপেন এআই তাদের মডেলকে আইনস্টাইন বানানোর চেষ্টা করেছে, পিকাসো বানানোর চেষ্টা করেছে, শেক্সপিয়ার বানানোর চেষ্টা করেছে। সেখানে কিন্তু সে বলেছে না, আমাদের আসলে ইউনিভার্সিটি লেভেল স্টাইলে চালাতে হবে তাদের মডেলগুলো। তার হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থাকতে পারে, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট থাকতে পারে, মেশিন লার্নিং ডিপার্টমেন্ট থাকতে পারে। তার হচ্ছে কি যেখানে যেটা প্রযোজ্য সেই ডিপার্টমেন্টে যাতে তার কোয়ারিটা পাঠায় দেওয়া হয়। তো আমি আর এটা নিয়ে আর বেশি সময় না নষ্ট করি, রাদার আমি সরাসরি সেই কোল্ড ফিউশন ইয়েতে চলে যাই যে ওখানে আসলে ওরা কি বলেছে সেই পার্সপেক্টিভ থেকে। This was right before the Biden administration began limiting US exports of AI hardware to China. Liang eventually spun off his AI side project into another company, and that company was DeepSeek, and the R1 is their latest model. But honestly, the more I've been reading up on the Liang story, the more interesting it gets. So let me know in the comments section if you want to see a dedicated episode on the DeepSeek founder. So DeepSeek R1 was trained with reinforcement learning. That means there weren't any humans who helped it learn. And the method that DeepSeek uses for their model architecture is different to most of the other players. It's a technique called mixture of experts. Sky News explains it well. Quote, where OpenAI's latest model, GPT-4o, attempts to be Einstein, Shakespeare, and Picasso rolled into one, DeepSeek's is more like a university, broken up into expert departments. This allows the AI to decide what kind of query it's being asked, and then send it to a particular part of the digital brain to be dealt with. This lets the other parts to remain switched off, saving time, energy, and most importantly, the need for computing power. The YouTube channel Computerphile explains further. So maybe you ask it a very specific maths question. What Mixture of Experts will do is have trained a specific part of this network, a much smaller part, to solve that problem for you. And so you basically have the early stages will route the question to different parts of the network and then only activate a small part of it, let's say 30 billion parameters, right, which is a huge, huge saving. So this sort of shaded area here will activate, and then that will produce your answer. You can develop systems using agents like this where you have one that's trained to do this and one that's trained to do this, and you just ask the right one, right? Suppose I want to train a network to write my emails for me. Maybe it's very good at that, and then I train a different network to solve a different problem, and I just ask the right one as opposed to hoping that one model can do it. Okay? So that's much more efficient. To add to the efficiency is a process called distillation, basically using larger models to train smaller models in targeted domains. The result is equivalent performance with significantly less computing power. And this was the big shock for AI developers and financial markets. Making chain of thought reasoning completely open and visible was an interesting choice. OpenAI basically does the opposite.
does is essentially write down a step-by-step process for solving the problem and slowly solve it, and then write down the answer. You tend to get much better at solving problems that require multiple steps. If you want to just, why is the sky blue? It will just regurgitate that pretty easily from text it's learned on the internet. But if you're asking like problem-solving skills, it's hard to do in one shot. So you kind of take a little bit of time to just work through it. Now, OpenAI pioneered this chain of thought, but they don't tell you how they do it because it's all closed. And so it's not OpenAI at all, right, in some sense. So essentially, you see a kind of précis summary version of the chain of thought, but it's not their actual internal monologue, which is essentially a trade secret. What R1 is doing is it's doing a chain of thought which is similar to O1, but it's fully public. They've released all the models, they've released all the code. You can talk to it, you can see the entire monologue, and they've also trained it with massively more limited data. As mentioned earlier, things may not be as they seem. That cost figure of $5.6 million to create the model may not be complete. In fact, in a paper released by DeepSeek themselves, they mentioned that $5.6 million figure includes only the official training of DeepSeek v3 and does not include costs of prior research, experiments on architectures, algorithms, or data. That does put a question mark on all the headlines we've been seeing. তার মানে থেকে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি যে ডিপসিক হোয়াট দে হ্যাভ ডান ইজ লাইক তাদের যেহেতু সব কিছুই ওপেন পাবলিক এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জিনিস তারা কীভাবে চেইন অফ থট অফকোর্স চেইন অফ থট ওয়াজ ডেভেলপ বাই ওপেন এআই। আর এটাও ঠিক যে আমি যেহেতু হাতে কলমে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বইটা লিখেছিলাম এখন থেকে 5 বছর আগে, তো ওখানে কিন্তু আমি বলে দিয়েছি যে আজকের যে জিপিটি, এই জিপিটির পেছনে যে কারণটা এসছে সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্মার। যদিও জিপিটি হচ্ছে গিয়ে জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার, তো এই প্রি-ট্রেইনড এই যে ট্রান্সফর্মার ইট ওয়াজ কয়েন অ্যান্ড ইট ওয়াজ ডেভেলপড বাই গুগল ডিপ মাইন্ড। তো আজকে যদি গুগল ডিপ মাইন্ড যদি ট্রান্সফর্মার না তৈরি করতে পারতো তাহলে আজকে ওপেন এআই এ লেভেলে আসতে পারতো না। তার মানে হচ্ছে কি এভরিওয়্যার সবাই কিন্তু একের আরেকজনের ডেভেলপমেন্ট নিয়েই কিন্তু কাজ করছে, যেটাকে আমরা বলছি যে স্ট্যান্ডিং ওভার দ্য শোল্ডার্স অফ জায়ান্ট। মানে আমাদের অফকোর্স আজকের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি অন দ্য শোল্ডার্স অফ জায়ান্ট, মানে আর আগের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটাকে ব্যবহার করেই কিন্তু আমরা নেক্সট লেভেলে এসেছি। তার হচ্ছে গিয়ে আজকে অ্যাটেনশন মডেল গুগল ডিপ মাইন্ডের এই ট্রান্সফর্মার এখান থেকে কিন্তু ওপেন এআই শিখেছে, এই ওপেন এআই থেকে কিন্তু এখন শিখেছে ডিপসিক। এবং ডিপসিক কিন্তু যেহেতু তারা চেইন অফ থট যেটা বের করেছে আজকে ওপেন এআই, সেই চেইন অফ থটটাকে যেহেতু এটা ক্লোজ সোর্স, সিন্স দে হ্যাভ নাও ওপেন সোর্স দেয়ার মডেল ডিপসিক R1, আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে কীভাবে লিমিটেড ডেটার মধ্যে কীভাবে অপটিমাইজেশন নিয়ে এসছে, অ্যান্ড উইচ ইজ লাইক ফ্রিকিং মাই মাইন্ড যে আসলে কীভাবে তারা এই অপটিমাইজেশনটা করতে পেরেছে। এবং সেখানে কিন্তু এই যেটা বলেছে যে ওপেন এআই যেখানে সবাইকে আইনস্টাইন, পিকাসো এবং শেক্সপিয়ার করার চেষ্টা করেছে যে একটার মধ্যে সব কিছু, সেখানে ডিপসিক ওয়াজ টকিং অ্যাবাউট নো we want to make university and then get the query and send it to the respective department, যে ডিপার্টমেন্টে হয়তোবা 771 বিলিয়ন প্যারামিটারের জায়গায় মাত্র হয়তোবা 31 বিলিয়ন প্যারামিটার দিয়ে তার কাজ করেছে, which was like তাহলে রেস্ট অফ দ্য থিংস ওয়ার সুইচড অফ। তার হচ্ছে কি এখানেই কিন্তু দে ওয়ার লট অফ কস্ট সেভিং অ্যান্ড অপটিমাইজেশন। সো আমি মনে করি যে আজকে ডিপসিক যেখানে পৌঁছেছে সেখানে অফকোর্স ওপেন এআই আবার ফিরে আসবে, এরকম এই জিনিসটা থাকা উচিত। অ্যান্ড অল আই ওয়ান্ট যে এই যে এই লার্নিংগুলো বিশেষ করে আমাদেরকেও কিন্তু নিতে হবে এবং আমরাও কিন্তু এই জিনিসগুলোকে আমাদেরকে বানাতে পারতে হবে।